আমাদের দ্বাদশ কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যালের তৃতীয় দিনের ছবি নিয়ে আমি বলছি, যারা আজকে আসবেন তাদের জন্য। প্রথমে আমাদের সকাল 10টায় আছে শেপ অফ মোমো। এটি সিকিমের একটি ছবি, বানিয়েছেন ত্রিবেণী রায় এবং লিখেছেন ত্রিবেণী এবং কিসলয় দুজনে মিলে। এই ছবিটি একটি মেয়ের গল্প, একটি মেয়ে এবং তার মাতৃতান্ত্রিক পরিবারের গল্প। মেয়েটি দিল্লিতে কাজ করে এবং সিকিমে সে তার বাড়িতে যখন যায়, সেখানকার যে সমাজের মধ্যে বসে থাকা বিভিন্ন ধরনের পিতৃতান্ত্রিক যে চলন, সেটার সাথে সে কিভাবে ন্যাভিগেট করে এবং কিভাবে সে ফিট ইন করতে পারে না আসলে বিভিন্ন তার ভূমিকায়, সেটা অত্যন্ত শৈল্পিক দক্ষতার সাথে এই ছবিতে তারা নির্মাণ করেছেন। ছবিটি একদমই লাউড বা কোনো নির্দিষ্ট যে একটা গল্প তা নয়, এটা একটা স্লাইস অফ লাইফ ফিল্মের যে জনরা, সেইটার মতো করে করা অত্যন্ত সুন্দর একটি ছবি, শেপ অফ মোমো। এটি দিয়ে আমাদের তৃতীয় দিন শুরু হচ্ছে। তারপরে দুপুর 12টায় পরপর 3টি ছবি আছে, যেই 3টি ছবি পশ্চিমবঙ্গের ছবি এবং এই 3টি ছবি কোথাও গিয়ে একটা সুতোয় বাঁধা। সেটা হচ্ছে আমাদের যে প্রকৃতি পরিবেশ এবং মানুষের যে সেই প্রকৃতি পরিবেশ থেকে বিচ্ছিন্নতা, এই যে ঘটনাটি ঘটছে এবং খুব দ্রুত বেগে ঘটছে, অ্যালার্মিংলি ঘটছে, এই জিনিসটাকে ধরে। এদের মধ্যে প্রথম ছবিটি অতীশ দীপঙ্করের বানানো অ্যাগেন্স্ট দ্য টাইড। সেটা সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপ, যেটা জলের তলায় চলে যাচ্ছে এবং সেই দ্বীপে হিন্দু মুসলমান নির্বিশেষে সব মানুষ মিলেমিশে যারা থাকেন, তাদের যে জীবন কিভাবে বিপন্ন হতে চলেছে বা হচ্ছে ইনফ্যাক্ট, সেইটা নিয়ে এই ছবি এগেন্স্ট দ্য টাইড। এরপরে আলোচনায় থাকবেন অতীশ দীপঙ্কর আমাদের সাথে। এরপরের ছবিটি সুন্দরবন থেকে সোজা চলে যায় উত্তরবঙ্গে, পাহাড়ে, যেখানে আমরা চা শ্রমিকদের জীবনযাপন নিয়ে দেখি। দ্য ভ্যালি ছবিতে বানিয়েছেন তিস্য চক্রবর্তী। নাগরাকাটার চা বাগানের প্রেক্ষিতে এই ছবিটি বানানো। তিস্য এই ছবিটি পাঠানোর সময় লিখেছেন যে তিনি শহুরে মধ্যবিত্ত বাঙালির মতন আগে শুধু উত্তরবঙ্গকে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, পর্যটন কেন্দ্র হিসেবে দেখতেন, সেইভাবেই তার দেখাটা ছিল। সেই দেখা বদলে যায় যখন তার মা চা বাগানের নাগরাকাটায় একটি বাড়ি বানান এবং সেখানে গিয়ে তারা থাকতে শুরু করেন, শ্রমিকদের সাথে মেলামেশা করতে শুরু করেন। তারপরেই তিনি এই ছবিটি বানাতে পেরেছেন। এই ছবির পর আলোচনায় থাকবেন তিস্য চক্রবর্তী নিজে। তৃতীয় এই যে ছবিটি, এই যে 3টি ছবির মধ্যে যেটা বললাম, সেটি হচ্ছে জিলিপিবালার বন্ধুরা বা ফ্রেন্ডস অফ জিলিপিবালা। ছবিটি বানিয়েছেন দেবলীনা মজুমদার। দেবলীনা মজুমদারের ছবি কেপিএফএফ এর আগে অনেকবার প্রদর্শিত হয়েছে। এই যে জিলিপিবালা ছবিটি আসলে একটি আন্দোলনের অংশ, যেই আন্দোলনটি দক্ষিণ কলকাতার একটি রিফিউজি কলোনিতে একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত তেঁতুল গাছ, একটা বড় তেঁতুল গাছকে বাঁচানোর একটা লড়াই চলছে সেখানকার কয়েকজন মিলে করছেন এবং অনেক নাগরিক এই লড়াইতে যুক্ত হয়েছেন। এই লড়াইটার সাথে জড়িত এই ছবিটি, যেখানে জিলিপিওয়ালা একটি ছোট্ট মেয়ে, কিশোরী আসলে, সে বালিকা ছিল একসময়, এখন কিশোরী, সেই সেই মেয়েটি এবং তার যে তেঁতুল গাছের মধ্যে থাকা অসংখ্য যে কাঠবিড়ালি, পাখি, অনেক যে প্রাণীরা যারা থাকে, তাদের সাথে যে স্বাভাবিক বন্ধুত্ব, সেই জিনিসটা কিভাবে বিঘ্নিত হয় যখন প্রমোটার আসে, যখন গাছ কাটা হয় নির্বিচারে, এবং সেই গাছ বাঁচানোর একটা অদম্য লড়াই, এই নিয়ে ছবি। ছবির পরে আলোচনায় থাকবেন দেবলীনা মজুমদার এবং তার ক্রুয়ের সদস্যরা সকলে। এরপরে আমাদের লাঞ্চ ব্রেকের পরে আমরা চলে যাব মহারাষ্ট্রে। বালি বলে একটি ছবি, অত্যন্ত পাওয়ারফুল, বানিয়েছেন আমলি বিরেওয়ার। আমরা দেখব একটি মেয়েকে যে ভাবে যে সে খুব ভালো কাবাডি খেলে এবং সে তার জীবনের যে একটা মানে তার স্বপ্নকে ছোট করে রাখতে চায়, যে জীবন, সেখান থেকে সে পালাতে চায় এবং কাবাডি তার কাছে একটা হাতিয়ার, যে সে কীভাবে ওই জীবন থেকে মুক্তি পাবে এবং নিজের একটা জীবন খুঁজে পাবে, যেই জীবন সে বাঁচতে চায়। তারপরে ছবিটি টুইস্টস অ্যান্ড টার্নসের মধ্যে দিয়ে যাবে, আমি সেটা বলছি না, আপনারা দেখতে আসুন, খুব পাওয়ারফুল ছবি। এরপরের ছবি হচ্ছে আমরা চলে যাব কেরালা, এবং যেই ঘটনা নিয়ে এই ছবি সেটা এখন এই মুহূর্তে ঘটছে চারিদিকে। আমরা জানি যে বাংলা থেকে, পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য পরিযায়ী শ্রমিক তারা কেরালায় কাজ করতে যান। তো দিপিন চেনাইলের এই ছবি সি মি ওয়েন ইউ লিভ, এই ছবিটা সেই শ্রমিকদের কথা বলে এবং এটা এখন ইনফ্যাক্ট এই সময়ের সাথে খুবই সাযুজ্যপূর্ণ একটি ছবি।
এরপর আমাদের বিকেলের সেশন 3টে থেকে যেটা শুরু, সেখানে পরপর দুটি ছবি একটি সেশনে আছে। দুটি ছবি সম্পর্কে বলছি। ইনসাইড আউট বানিয়েছেন অমিত মাহান্তি। এটা হচ্ছে 2024 সালের যে লোকসভা ইলেকশন হয়েছিল, সেখানে শিলং শহরে ভূমিপুত্র রাজনীতির যে ধারণাটা, সেটা নিয়ে একটি নতুন রাজনৈতিক পার্টির জন্ম আমরা দেখি এই ছবিতে। সেই পার্টির যে ক্যাম্পেন, কিন্তু এই পার্টির ক্যাম্পেনের ছবিটা কেন গুরুত্বপূর্ণ? এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা জানি যে মেঘালয়াতে ইনসাইডার আউটসাইডার, অথবা যেটাকে বলে ভূমিপুত্র এবং বহিরাগত রাজনীতি একটা একটা বড় ব্যাপার, এবং সেখানে সেই রাজনীতির যে জটিলতা, বহুস্তরীয় জটিলতা, এবং বহিরাগত যাদেরকে বলা হচ্ছে তাদের যে প্রান্তিকরণ, আবার এদিকে যারা ভূমিপুত্র বলছেন তারাও এক এক অর্থে প্রান্তিক, তারাও যে খুব বিরাট বলশালী ভারতের প্রেক্ষিতে তাও নয়। তো এই যে বহুস্তরীয় জটিলতা, এটাকে স্টাডি করেছেন একটা ইলেকশন ক্যাম্পেনের মধ্যে অমিত মাহান্তি, যিনি নিজে সিনেমাটোগ্রাফার এবং পরিচালক। এবং আরেকটা বিষয় যেটা এই ছবিটাকে ইন্টারেস্টিং করে তোলে এবং খুব ইম্পর্ট্যান্ট করে তোলে, সেটা হচ্ছে অমিত নিজে শিলংয়ে বড় হয়েছেন, ফলে তিনি এক অর্থে শিলংয়ের ইনসাইডার। আবার তিনি এখন যেহেতু দিল্লিতে থাকেন এবং সেখান থেকে তিনি ক্যামেরা নিয়ে গিয়ে এই ছবি তুলছেন, সেই অর্থে তিনি আবার আউটসাইডারও বটে। ফলে এই ভূমিপুত্র এবং বহিরাগত রাজনীতির যে জটিলতাটা অমিতের মতন একজন যে ধরেছেন, এটা এই ছবিটার একটা বৈশিষ্ট্য। এই ছবির পরে আলোচনায় থাকবেন অমিত মাহান্তি, এবং আলোচনাটি পরিচালনা করবেন, মডারেশন করবেন, সঞ্চালনা করবেন ফিল্ম মেকার দেবলীনা। এরপরের ছবি ম্যাড ওভার ডিস্কো, খুব ইন্টারেস্টিং একটা ছবি, ঝাড়খণ্ডের ছবি। এই ছবির দুজন প্রোটাগনিস্ট। একজন হচ্ছেন একজন প্রবীণ তথ্যচিত্র নির্মাতা, তার নাম শ্রী প্রকাশ, যিনি দশকের পর দশক ধরে ঝাড়খণ্ডের আন্দোলনের ছবি বানিয়েছেন। আরেকজন হচ্ছে তার সাথে একদমই অসমবয়সী একটি খুব কম বয়সী ছেলে, সে গান লেখে, গান করে, তার গান ওখানে খুব পপুলার, নাগপুরি মিউজিকের ঘরানা। সে নিজেকে বলে ডিস্কো দিওয়ানা। তো এই শ্রীপ্রকাশ এবং ডিস্কো দিওয়ানার দেখা হয়, এবং আপাত দৃষ্টিতে এরা দুজনে দুই মেরুর মানুষ, কিন্তু তাদের তাদের কখনো তাদের জীবন দর্শনের মধ্যে কনফ্লিক্ট অবশ্যই হয়, সংঘাত বাঁধে। আবার কখনো তারা একসাথে একটি গান তৈরি করেন ছবির শেষে, যেখানে আবার তাদের কিছু কিছু মিলনের সূত্রও দেখা যায় তাদের ভাবধারার। এবং খুব ইন্টারেস্টিং এই ছবির ফর্ম এরকম একটা গল্পের মধ্যে দিয়ে আসলে ঝাড়খণ্ডের একটা ইতিহাসও কিন্তু উঠে আসে এই ছবিতে। ছবিটি বানিয়েছেন শ্রীধর সুধীর, এবং ছবির নাম ম্যাড ওভার ডিস্কো। ছবির শেষে এখানে আলোচনায় উপস্থিত থাকবেন শ্রীধর সুধীর, এবং ডিস্কো দিওয়ানা বলে যে ছবির যে প্রোটাগনিস্ট, সে নিজেও। এরপর চলে আসছি আরেকটু পরে, বিকেল 5:40 থেকে যে সেশনটা, সেখানে প্রথম ছবিটি আমাদের সাউথ এশিয়া ডায়াসপোরার ছবি দ্য ডেলিভারি গাই, বানিয়েছেন দেবারুণ দত্ত। ডেলিভারি গাই একটা অদ্ভুত ঘটনার কথা বলে, যেটা হয়তো আমরা অনেকে জানি না। আমাদের এই ভারত সহ দক্ষিণ এশিয়া থেকে প্রচুর ছেলেমেয়েরা জার্মানিতে বা ইউরোপে তারা পড়াশোনা করতে যায় ম্যানেজমেন্ট স্কুলে বা এই ধরনের এতে গিয়ে, তারপরে সেখানে তারা একটা অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি। আমরা সাধারণত ম্যানেজমেন্ট স্কুল বলতে যা বুঝি সেরকম নয়। সেখানে দেখা যাচ্ছে যে তাদের একটা ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়, লোন নিতে হয়, এবং তারা সেখানে ডেলিভারি পার্সনের কাজ করে দিন গুজরান করেন। সেখানে তাদের যে একটা গল্প, ডায়াসপোরার গল্প এক অর্থে, সেখানে তারা কিভাবে ইউনিয়নাইজ করেন, কিভাবে তাদের দিন গুজরান চলে, এই পুরো জিনিসটা সামনে থেকে দেখে এবং গল্পটি বলেছেন দেবারুণ দত্ত। এটা ডকুমেন্টারি। এরপর চলে আসছি দুটি পরপর ছোট ছোট ছবি, স্বল্প দৈর্ঘ্যের ফিকশন, দুটি অসামান্য মেকিং, অবশ্যই দেখতে বলবো। প্রথম ছবিটির নাম দ্যাট পারফেক্ট ডে, বানিয়েছেন অনুপ আব্রাহাম পারাক্কাল, কেরালার পরিচালক। এই ছবিটি একটি ছোট্ট বাচ্চার ছবি, মানে গল্পটা তো আমি বলে দেবো না, কিন্তু বাচ্চাটি স্কুলে এক সমস্যার সম্মুখীন হয়, যে তার বন্ধুরা তাদের জন্মদিনে উপহার নিয়ে আসে সকলের জন্য, কিন্তু এই ছেলেটির বাবার সেই ক্ষমতা নেই। তো তখন সে কী করে এই পুরো সিচুয়েশনটাকে ম্যানেজ করে। এবং অনুপ আমাদেরকে জানিয়েছেন যে এটা আসলে তার নিজের পিতা, যিনি আর্থিক আর্থিক অনটনের মধ্যেও তাকে খুব সুন্দর একটা শৈশব উপহার দিয়েছিলেন, সেই বাবার প্রতি তার এটা একটা লাভ লেটার বা ট্রিবিউট। ফলে উনি নিজের জীবন থেকে অনুভূতি নিয়ে এই ছবিটি বানিয়েছেন, ছবিটি দেখলেই সেটা বোঝা যায়। এরপরের ছবি ড্রপলেস বা নিপার্নিয়া, এই ছবিটি বানিয়েছেন অনামিকা পাল। এইটাও একটি স্বল্প দৈর্ঘ্যের ফিকশন, এবং ছবির বিষয়বস্তু একটি অত্যন্ত রক্ষণশীল পরিবারের এক গৃহবধূকে নিয়ে, যে
ক্লাস্ট্রোফোবিক একটা ব্যাপারের মধ্যে পড়ে যায়, জড়িয়ে পড়ে, এবং সেখান থেকে তার এক ধরনের তার চিন্তা এবং তার উত্তরণের একটা গল্প। খুব সুন্দর মেকিং, ভীষণ সুন্দরভাবে বানানো হয়েছে ছবিটা। আমাদের এই দিনের শেষ ছবি সাঙ্গামা, কামিং টুগেদার, ডিরেক্টেড বাই সুনন্দা ভাট। সাঙ্গামা হচ্ছে একটা ছবি যেটা কর্ণাটকের ছবি। এটা ওয়ান্স অ্যাগেন 2024-এর পার্লামেন্টারি ইলেকশনকে ঘিরে। আপনারা জানেন যে ওই ইলেকশনের সময় বা তার আগে 2021 সালে পশ্চিমবঙ্গে একটা নো ভোট টু বিজেপি ক্যাম্পেন হয়েছিল, যেটা সিটিজেনরা করেছিল, মানে নাগরিকেরা, কোনো রাজনৈতিক দল নয়, নাগরিকেরা নিজেরা এসে একটা অ্যান্টি ফ্যাসিস্ট ক্যাম্পেন করেছিল। সেরকমভাবেই 2024-এর ইলেকশনে কর্ণাটকে এড্ডুলু কর্ণাটকা, যার মানে হচ্ছে ওয়েক আপ কর্ণাটকা, জেগে ওঠো কর্ণাটকা, এরকম একটা সিভিল সোসাইটি সিটিজেন্স মুভমেন্ট ওখানে হয়েছিল, এবং সেটা খুব বড় আকার ধারণ করে। এটা নিয়ে অনেক লেখালেখিও হয়েছে পত্রপত্রিকায়। তো সুনন্দা ভাট ওই ক্যাম্পেনের ভেতরেই দীর্ঘদিন ধরে শুটিং করেছেন, এবং উনিও ওই ক্যাম্পেনের এক অর্থে, সেই অর্থে তো একটা বন্ধুই ছিলেন। এবং এই অ্যান্টিফ্যাসিস্ট ক্যাম্পেনটা কীভাবে চলেছিল, আন্দোলনের ভেতরে কীরকম ছবি উঠে আসছে, একদম দিয়ে উনি বানিয়েছেন। এবং সুনন্দা ভাটের স্টোরি টেলিং স্টাইল যারা জানেন, উনি কিন্তু এক ধরনের শান্ত সমাহিত ছবির জন্য, মানে ওনার স্টাইলটাই ওরকম যে খুব লাউড বা খুব প্রোপাগ্যান্ডিস্ট ছবি উনি বানান না। উনি ওই আগে ওনার একটা ছবি আমরা দেখিয়েছিলাম, ওয়্যার ইজ দ্য আর, হ্যাভ ইউ সিন দ্য আরানা, সেটা যারা দেখেছেন তারা রিলেট করতে পারবেন। তো এইরকম একটি বিষয়বস্তু নিয়ে উনি বানিয়েছেন, ফলে ইন্টারেস্টিং হয়েছে ছবির ফরম্যাট। এবং এই ছবির শেষে সুনন্দা ভাট নিজে থাকবেন আলোচনায়, ওনার সাথে আলোচনা করবেন ইতিহাসবিদ উমা চক্রবর্তী। তো বুঝতেই পারছেন তৃতীয় দিনের লাইন আপ একদম জমজমাট। আমাদের এই দ্বাদশ কলকাতা পিপলস ফিল্ম ফেস্টিভ্যাল চলছে উত্তম মঞ্চ, হাজরা, নিয়ারেস্ট মেট্রো যতীন দাস পার্ক, সকাল 10টা থেকে রাত 9টা। আপনারা সবান্ধবে সপরিবারে সবাই মিলে হৈ হৈ করে চলে আসুন।